আমার নাম গীতা। আমি এত বেশি মোটা ছিলাম যে বাড়ির বাইরে বেরোলেই সবাই আমাকে হাতির বাচ্চা বলে ডাকতো। আমার মা আমাকে নিয়ে অনেক বেশি চিন্তা করত। কারণ মা ভালো করেই জানতো একটা মোটা মেয়ের বিয়ে হতে অনেক কষ্ট হয়। কোনো ছেলে তাকে সহজে পছন্দ করবে না। কিন্তু আমার খেতে খুবই ভালো লাগতো। আমার বয়স তখন 23 বছর। কিন্তু আমার ওজন ও চেহারা দেখে মনে হতো আমি যেন 35 বছরের মহিলা। আমার 23 বছর বয়সে 70 কেজি ওজন ছিল। এখন মনে পড়ে ছোটবেলায় মা আমাকে ঠিকঠাকভাবে খেতেও দিত না। আমি যখন খেতে বসতাম, মা আমাকে স্যালাড খেতে দিত। প্রোটিন জাতীয় কোনো খাবার মা আমাকে খেতে দিত না। রাতে যখন মা বাবার সঙ্গে খেতে বসতাম, তখন মা আমাকে একটা মাত্র রুটি খেতে দিত। যে জায়গায় আমি 8টা 10টা রুটি খেতে ভালোবাসতাম। এমনকি আমি এত বেশি হেলদি ছিলাম যে মা আমাকে এক আধ দিন ভাতও খেতে দিত না। আমি খেতে চাইলে মা আমাকে একটাই কথা বারবার বলতো, এখন থেকেই যদি এত মোটা হবি তাহলে বড় হয়ে তোর শরীর স্বাস্থ্য দেখে কেউ তোকে বিয়ে করতে রাজি হবে না। আমি যা করছি তোর ভালোর জন্যই করছি। সেদিনের ঘটনা আমার খুবই মনে পড়ে, যখন মা আমাকে সারাদিন কিচ্ছু খেতে দেয়নি। রাতের বেলা আমি যখন টেবিলে খেতে বসেছিলাম, তখন মা আমার হাত ধরে টেনে নিয়ে গিয়ে ঘরের মধ্যে বন্ধ করে দিয়েছিল। বাবা তখন মায়ের সঙ্গে ঝগড়া করেছিল এবং বলেছিল, তুমি ওই বাচ্চা মেয়ের খাওয়া দাওয়া বন্ধ করতে পারো না। এখন ওর খাবার বয়স, ওকে খেতে দাও। না খেতে পেয়ে আমার মেয়ে মরে যাবে। মা তখন বাবার কথা শুনে বলেছিল, তুমি একটাও কথা বলবে না। আমার মেয়ের অনেক চিন্তা আছে বলেই আমি ওর ভবিষ্যতের কথা ভেবে ওর সাথে এরকম করছি। গীতার যদি এখন থেকে এত হেলদি শরীর হয়ে থাকে তাহলে বড় হয়ে কি হবে একবারও ভেবেছো? যদি ওর হেলদি শরীর না কমে তাহলে ওকে কোনো ছেলে বিয়ে করবে না। বাবা তখন বলে, ওকে কোনো ছেলে বিয়ে করবে কি না করবে এই কথাটা ভেবে তুমি এখন থেকেই ওকে না খাইয়ে মেরে ফেলবে নাকি? আমি ঘরের মধ্যে থেকে বাবা মায়ের কথাবার্তা শুনছিলাম আর কাঁদছিলাম যে আমার জন্য তারা ঝগড়া করছে। মনে পড়ে মা যখন আমাকে সারাদিন খেতে দিত না, তখন আমি লুকিয়ে ফ্রিজ থেকে কিছু খাবার বের করে নিজের রুমে এসে দরজাটাকে বন্ধ করে খেতাম, যাতে মা জানতে না পারে। মা জানতে পারলে আমাকে মারধর করতো। মায়ের ভয়ে আমি কিছু কিছু খাবার লুকিয়ে নিজের ঘরের মধ্যে রেখে দিতাম এবং পরে সেই খাবারগুলো খেতাম। বাবা আমাকে মাঝে মধ্যে বাইরে থেকে কিছু শুকনো খাবারও এনে দিত এবং বলতো, এই খাবারগুলো নিজের ড্রয়ারের মধ্যে লুকিয়ে ভরে রেখে দাও। যদি তোমার মা তোমাকে খেতে না দেয় তাহলে তুমি এই খাবারগুলো লুকিয়ে খেয়ে নিবে। আসলে আমি বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলাম। আমার বাবা আমাকে অনেক ভালোবাসতো এবং বাবা অনেক বড়লোক ছিল। আমার মা অনেক ভালো ঘরের মেয়ে ছিল। আমার মায়ের নিজের অনেক প্রপার্টি ছিল, যে প্রপার্টিগুলো আমার মায়ের বাবা আমার মায়ের বিয়ের সময় মাকে দিয়েছিল। ছোটতে তো আমি এই জিনিসগুলো বুঝতে পারতাম না, যে মা কেন আমাকে খেতে বারণ করতো, মা কেন আমার প্রত্যেকটা খাবার দাবারে বাধা সৃষ্টি করতো। আজ বুঝতে পারি ছোটতে মা আমার সঙ্গে যেটা করেছিল আমার ভালোর জন্যই করেছিল। আজ কোনো ছেলে আমাকে দেখতে আসলেই আমার শরীর স্বাস্থ্য দেখেই রিজেক্ট করে দেয় এবং এই ব্যাপার নিয়ে আমার বাবা মায়ের সাথে প্রায় দিনই ঝামেলা হতো। মা তখন বাবাকে বলতো, এই জন্যই আমি ছোটতে আমার মেয়েকে খেতে দিতাম না, আর তুমি ওকে লুকিয়ে লুকিয়ে খাবার খাওয়াতে। আজ দেখো, তার এইরকম মোটা শরীরের জন্যই কোনো ছেলে তাকে পছন্দ করছে না। বাবা তখন বলে, তুমি যদি ওকে সঠিক খাবার দিতে তাহলে ওকে লুকিয়ে লুকিয়ে খাবার খাওয়ানোর কোনো দরকার ছিল না। মোটা শরীরের জন্য কি ও না খেয়েই থাকতো? কোনো ছেলে যদি ওকে ভালোবাসে তাহলে ওর মোটা শরীর দেখে নয়, মন দেখেই ভালোবাসবে। আমাকে যখন কোনো ছেলেই পছন্দ করেনি, রিজেক্ট করে চলে যেত, তখন আমার খুবই কষ্ট হতো এবং ভাবতাম, মানুষের বাহ্যিক রূপটাই কি আসল? মানুষের বাহ্যিক রূপ দেখে কেন বিচার করে যে কে সুন্দর আর কে খারাপ? মোটা পাতলা কালো ফর্সা এটা তো ভগবানের সৃষ্টি, মানুষ কেন একসেপ্ট করতে পারে না? আমার পাড়া প্রতিবেশীর লোকেরা যখন আমাকে রাগাতো এবং বলতো আমি নাকি মোটা হাতি, অনেকে আবার বলতো, এই দেখ হাতির বাচ্চা যাচ্ছে, আমার তখন অতটা খারাপ লাগতো না। কিন্তু এখন বাইরে বেরোলেই লোকে যখন আমাকে নিয়ে ঠাট্টা করে তখন আমার খুব কষ্ট হয়। বড় হয়ে আমি নিজে থেকে চেষ্টা করেছিলাম না খেয়ে ওজন কমানোর, কিন্তু না খেয়ে উল্টো আমি আরও অসুস্থ হয়ে পড়তাম, কিন্তু ওজন কম হতো না। একদিন রিতেশ নামের একটা ছেলে তার মায়ের সঙ্গে আমাকে দেখতে আসে। এই সম্বন্ধটা আমার মায়ের দূর সম্পর্কের আত্মীয় বলেছিল। রিতেশ যখন আমাকে দেখতে আসে তখন আমি মনে অনেক আশা নিয়েছিলাম যে এবার হয়তো আমার বিয়েটা পাকা হবে। রিতেশ সরকারি স্কুলে চাকরি করত। আমি যেহেতু বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলাম, তাই আমার বাবা বলেছিল আমি যার তার সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিব না। আমার মেয়ের ভালো ঘরে বিয়ে হবে এবং ভালো ছেলের সঙ্গে বিয়ে হবে। তারপর সেদিন রিতেশের সঙ্গে আমার বিয়েটা পাকা হয়। আমি তো অনেক খুশি ছিলাম যে যাই হোক, কেউ তো আমাকে পছন্দ করেছে। রিতেশেরা দুই ভাই ছিল।
রিতেশের ভাই রিতেশের থেকে খুব বেশি ছোট ছিল না। সে রিতেশের থেকে মাত্র 2 বছরের ছোট ছিল। রিতেশের ভাইয়ের নাম দীপেশ। রিতেশের বাবা অনেক আগেই মারা গেছিল। সেদিন আমার শাশুড়ি আমার ও রিতেশের বিয়ে পাকা করে। বিয়ে পাকা হওয়ার কিছুদিন পরে আমি শ্বশুরবাড়িতে চলে আসি। প্রথম দিন চোখে অনেক স্বপ্ন নিয়ে নিজের বেডরুমে বসেছিলাম। অপেক্ষা করছিলাম রিতেশের। কারণ আমাদের প্রথম দেখাতেই বিয়ে পাকা হয়েছিল এবং বিয়ের আগে আমি রিতেশের সঙ্গে কথাও বলিনি। বিয়ের পরে আজ প্রথম রিতেশের সঙ্গে কথা হবে। ভেবেছিলাম বিয়ের পরে প্রথম রাত রিতেশের সঙ্গে অনেক ভালোভাবে কাটবে। কিন্তু তার অপেক্ষা করতে করতেই আমার সারা রাত কেটে যায়। আমি যখন তার রাস্তা দেখতে দেখতেই ভোর 5টার সময় শুয়ে পড়ি। তারপর সকালে আমার উঠতে দেরি হয়ে যায়। সকালে আমার 8টার সময় চোখ খুলে। আমি তাড়াতাড়ি বিছানা থেকে উঠে রেডি হয়ে নিচের শাশুড়ির কাছে যাই। নিচে গিয়ে দেখি রিতেশ টেবিলে বসে চা খাচ্ছে এবং আমার শাশুড়ি তার পাশেই চেয়ারে বসে আছে। আমি তখন শাশুড়িকে বলি, মা, আজকে আমার দেরি হয়ে গেছে। কাল সারা রাত আপনার ছেলের জন্য অপেক্ষা করে বসেছিলাম। তারপর ভোরবেলা আমি শুয়েছি। তাই আজ সকালে উঠতে দেরি হয়ে গেছে। রিতেশ তখন হেসে বলে, এখন থেকে এইসবের অভ্যেস করে নাও। কারণ আমি রাতে অনেক দেরি করে বাড়ি আসি। আমার বর রিতেশ স্কুল থেকে বিকেল 5টার সময় বাড়ি ফিরত। তারপরে স্কুল থেকে এসে না জানি কোথায় যেত এবং কখন বাড়ি আসতো আমি কিছুই জানতে পারতাম না। বেশ কিছুদিন আমি রাতে তার জন্য অপেক্ষা করে বসেছিলাম, কিন্তু সে কখন বাড়ি আসতো আমি জানতেও পারতাম না। কারণ সে বাড়ি আসার পরে বেডরুমে আসতো না। এইভাবে বেশ কিছুদিন চলার পরে আমি একদিন রাত্রেবেলা নিচে বসেই তার জন্য অপেক্ষা করছিলাম। আমি যখন রাতের বেলা তার জন্য বসে অপেক্ষা করছিলাম তখন আমার দেওর দীপেশ এসে বলে, বৌদি, তুমি এত রাতে নিচে বসে কি করছো? তুমি এখনো ঘুমাওনি? আমি তখন দেওরকে বলি, না, তোমার দাদা এখনো বাড়ি ফেরেনি, তাই তোমার দাদার জন্যই অপেক্ষা করছি। আমার কথা শুনে দেওর বলে, তুমি দাদাকে অনেক ভালোবাসো, তাই না? কিন্তু আমার দাদার তোমার প্রতি তো কোনো। এই কথা বলে দেওর রাগ করে নিজের রুমে চলে যায়। জানি না দীপেশ আমাকে কি বলার চেষ্টা করেছিল। সে তো কথাটা কমপ্লিট না করেই অর্ধেক কথা বলেই রাগ করে নিজের ঘরে চলে গেছিল। তারপর ভোর 5টার সময় দেখি রিতেশ দরজা খুলে টলমল করে বাড়ির ভিতরে ঢুকছে। তার হাঁটা চলার স্টাইল দেখে আমি বুঝতে পেরেছিলাম সে ড্রিঙ্ক করে বাড়ি এসেছে। তারপর আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করি, তুমি কি ড্রিঙ্ক করে এসেছো? সে তখন ঠিকঠাক কথাও বলতে পারছিল না। বর তখন বলে, হ্যাঁ, আমি ড্রিঙ্ক করে এসেছি তোর জন্য। তোর মতো মোটা হাতিকে আমি কোনোদিন বিয়ে করতে রাজি হয়নি। শুধুমাত্র আমার মায়ের জন্য তোকে বিয়ে করতে হয়েছে। এত কিছু শোনার পরেও আমি যখন তার ঘাড় ধরে উপরে নিয়ে যেতে লাগি তখন সে আমাকে জোরে ঠেলে দূরে সরিয়ে দেয়। ও বলে, আমার কাছে আসার একদম চেষ্টা করবি না। তোর মতো এত মোটা মেয়েকে আমি কোনোদিন নিজের কাছে আসতে দেব না। তুই যখন আমার আশেপাশে থাকিস তখন আমার ঘেন্না লাগে। আমার চোখের সামনে থেকে দূরে সরে যা। বরের চিৎকার চেঁচামেচি শুনে দেওর নিজের রুম থেকে বেরিয়ে আসে। বরের মুখ থেকে এসব কথা শুনে আমার মাথায় যেন বাজ ভেঙে পড়ে। তার মনে আমার প্রতি এত ঘৃণা ছিল আমি ভাবতেও পারিনি। কারণ সে তো নিজের ইচ্ছাতেই আমাকে বিয়ে করেছিল। এই বিয়েতে সে কোনো বাধা দেয়নি। তাহলে বিয়ের পরে সে আমাকে কেন একসেপ্ট করতে রাজি হয়নি? এর সত্যিটা আমি অনেক পরে জানতে পেরেছিলাম যে রিতেশ আমাকে কেন বিয়ে করতে রাজি হয়েছিল। বর যখন আমাকে আজে বাজে কথা বলছিল তখন আমার দেওর এসে বরকে চুপ করতে বলে। ও বলে, দাদা, তোর লজ্জা করে না? এই অর্ধেক রাতে ড্রিঙ্ক করে এসে বৌদির সঙ্গে এত খারাপ ব্যবহার করছিস? বৌদি কখন থেকে তোর জন্য অপেক্ষা করে বসে আছে, কিন্তু তোর তো কোনো কিছু যায় আসে না। বর তখন দীপেশকে বলে, তোর কিসের এত মায়া হচ্ছে? আমাদের দুইজনের মাঝে তোকে বলার কোনো অধিকার নেই, তাই এখান থেকে চলে যা। আমি তখন দীপেশকে তার রুমে চলে যেতে বলি। ওদিকে আমার শাশুড়ি সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, কিন্তু রিতেশকে কিচ্ছু বলেনি। তারপর বর ঘরে ঢুকে সোফার মধ্যে শুয়ে পড়ে। আমি তখন চোখের জল মুছতে মুছতে নিজের রুমে চলে যাই এবং ভাবি সকাল হতেই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। কারণ যে আমাকে বিয়ে করে নিয়ে এসেছে সে যদি আমাকে পছন্দ না করে তাহলে আমি এই বাড়িতে কার ভরসায় থাকব। এই ভেবে আমি তার পরের দিন সকালবেলা বাবার বাড়ি চলে যাই এবং বাবা মাকে সব সত্যি কথা বলে দিই। মা তখন আমাকে বলে, এই কারণেই আমি ছোট থেকে তোকে খুব বেশি খেতে বাধা দিতাম। এবার বুঝতে পারছিস তো আমি তোকে কেন খেতে বাধা দিতাম? যাতে এই দিনটা দেখতে না হয়। আর এত কষ্ট করে বিয়ে দিয়েছি, এত ভালো জামাই পেয়েছি, আর তুই কিনা বাড়ি ছেড়ে চলে এসেছিস? তোকে চেষ্টা করতে হবে তো রিতেশের মন জয় করার। রিতেশ যেমন চাইছে ওই রকম দেখাতে হবে। এখনকার মেয়েরা তো মডার্ন, তোকেও এরকম হতে হবে। নিজেকেও একটু চেষ্টা করতে হবে। তোকে নিজেকেও জানার চেষ্টা করতে হবে রিতেশ স্কুল থেকে আসার পরে সারা রাত কোথায় থাকে। বাবা তখন আমার মাথায় হাত দিয়ে বলে, কোনো চিন্তা নেই, আমি তোমার সঙ্গে আছি, তুমি এখন শ্বশুরবাড়ি যাও। কোনো কিছু অসুবিধা হলে আমাকে ফোন করে জানাবে। মা ও বাবার কথা শুনে আমার মনের মধ্যে জোর আসে এবং আমি মনে মনে ভাবি বাবা মা ঠিকই বলছে। একবার আমাকে নিজে থেকে চেষ্টা করা উচিত। যদি আমি রিতেশের মন জয় করতে পারি
তারপর আমি আবার শ্বশুরবাড়ি চলে আসি। শ্বশুরবাড়ি আসার পরে দীপেশ আমাকে জিজ্ঞেস করে, বৌদি তুমি এত বড় ব্যাগ নিয়ে কোথায় গিয়েছিলে? আমি তখন দীপেশকে বলেছিলাম, কোথাও না, আমি বাড়ি গেছিলাম, বাড়ি থেকে ঘুরে এলাম। দীপেশ তখন বলে, এত বড় ব্যাগ নিয়ে? আমি তখন কিছুক্ষণ চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম। তখন দীপেশ আমার কাছে এসে বলে, আমি জানি দাদার কাল রাতের ওই রকম ব্যবহারের জন্য তুমি অনেক কষ্ট পেয়েছো। তুমি দাদাকে অনেক ভালোবাসো, তাই তো? দীপেশের কথা শুনে আমার চোখ থেকে জল বেরিয়ে আসে। দীপেশ তখন আমাকে বলে, আমি তোমার হেল্প করব যাতে দাদা তোমাকে ভালোবাসে। দীপেশ তখন বলে, রিতেশ কী কী খেতে পছন্দ করে? সেদিন আমি বরের পছন্দের সব খাবার রান্না করে টেবিলের মধ্যে সাজিয়ে রেখেছিলাম এবং দীপেশ আমাকে একটা ভালো ড্রেস দিয়েছিল যাতে ওটা পরে আমি রিতেশের সামনে আসতে পারি। দীপেশ আমাকে একটা সুন্দর গাউন দিয়েছিল এবং বলেছিল, এই গাউনটা পরে তুমি আজকে দাদার সামনে আসবে। সেদিন আমি রাতের বেলা রিতেশের জন্য বসে অপেক্ষা করছিলাম, কিন্তু সে ভোরবেলা বাড়ি আসে। আমি তখন তাকে জিজ্ঞেস করি, তুমি সারা রাত কোথায় ছিলে? আমি তোমার জন্য অপেক্ষা করে বসেছিলাম। রিতেশ তখন বলে, তোমাকে প্রথম দিনই বলেছি আমার জন্য অপেক্ষা করার কোনো দরকার নেই। আমি বাইরে বন্ধুদের সঙ্গে ছিলাম। আর প্রত্যেক দিন আমাকে জিজ্ঞেস করার কোনো দরকার নেই। প্রত্যেক দিন একই কথা আমি বলতে পারবো না। এই বলে সে সিঁড়িতে উঠতে শুরু করে। আমি তখন বলি, তোমার জন্য তোমার পছন্দের সব খাবার আমি রান্না করেছি। রিতেশ তখন আমাকে বলে, ওই খাবারগুলো তো তুমি একাই খেয়ে শেষ করে দিতে পারবে। তাই ওই খাবারগুলো খাও আর দিন দিন হাতির বাচ্চা হও। এই বলে সে আমাকে অপমান করে রুমে চলে যায়। সে তো আমাকে ঘেন্না করতো। সে আমাকে ঠিকঠাক ঘুরেও দেখতো না। আমাকে ভালোবাসাতো অনেক দূরের কথা। সেদিন মনে হচ্ছিল আমার জীবনের সব কিছু শেষ হয়ে গেছে। ভগবান আমাকে এত মোটা কেন করেছে? যার জন্য প্রত্যেকটা মানুষ আমাকে অপমান করে। মোটা হওয়ার কি পাপ? ভগবান আমাকে এরকম সৃষ্টি করেছিলেন। এতে আমার তো কোনো দোষ ছিল না। এসব কথা ভাবতে ভাবতেই সকাল হয়ে যায়। সেদিন যখন আমি শাশুড়ির রুমের দিকে যাচ্ছিলাম, তখন মনে হয়েছিল রিতেশ ও শাশুড়ি আমার ব্যাপারেই কিছু কথা বলছে। তখন আমি দরজার সামনে দাঁড়িয়ে শোনার চেষ্টা করেছিলাম। তারপর আমার শাশুড়ি রিতেশকে যা বলে, ওটা শুনে আমার মাথায় যেন বাজ ভেঙে পড়ে। আসলে আমার শাশুড়ি রিতেশকে বলছিল, তুই বৌমার সঙ্গে এত কেন খারাপ ব্যবহার করিস? তোকে ভালো না লাগলেও ওর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। ওর সঙ্গে সম্পর্ক বানিয়ে রাখতে হবে। তোকে বাইরে যার সঙ্গে থাকতে ভালো লাগে তুই থাক, কিন্তু বাড়িতে ওর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। ওর বাবা অত বড় ফ্ল্যাট কিনে দিয়েছে, ১,০০,০০,০০০ টাকার সম্পত্তি দিয়েছে, এত পণ নিয়ে এসেছে। তারপরেও যদি তুই ওর সঙ্গে ভালো ব্যবহার না করিস, তাহলে তো গীতা এই বাড়ি ছেড়ে চলে যাবে। আর গীতা যদি এই বাড়ি ছেড়ে চলে যায়, তাহলে আমাদের হাত থেকে সব কিছু চলে যাবে। রিতেশ তখন রেগে তার মাকে বলে, আমি ওই মেয়ের সঙ্গে কোনোদিন সম্পর্ক করতে পারবো না। অত মোটা মেয়েকে আমার দেখলেই ঘেন্না লাগে। ওকে ভালোবাসা তো অনেক দূরের কথা। শুধুমাত্র তোমার জন্য ওই হাতির বাচ্চাকে আমি বিয়ে করেছি। নইলে আমি ঋতুকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসতাম। আমি ঋতুকে ভালোবাসি। ওর মতো মোটা হাতিকে আমি কোনোদিন নিজের বউয়ের রূপে একসেপ্ট করতে পারবো না। সেদিন আমি বুঝতে পেরেছিলাম শুধুমাত্র পণের জন্য রিতেশ আমাকে বিয়ে করেছিল। তাও আমার মনের মধ্যে একটুখানি আশা ও ভরসা ছিল যে কোনোদিন না কোনোদিন রিতেশ আমাকে এই মোটা শরীরে একসেপ্ট করে নিবে। সেদিন প্রথমে আমি বরের মুখ থেকে ঋতু বলে একটা মেয়ের নাম শুনেছিলাম। তার দুদিন পরে দেওর আমাকে এসে বলে, বৌদি আজ দাদা তোমাকে রেস্টুরেন্টে ডেকেছে, রাত্রি ৮টার সময়। দাদা আমাকে ফোন করে বলেছে। আমি তখন খুশি হয়ে দীপেশকে বলি, তোমার দাদা আমাকে রেস্টুরেন্টে ডেকেছে কেন? দীপেশ তখন বলে, দাদা তার বন্ধুদের পার্টি দিচ্ছে, তাই আজ তোমাকে রেডি হয়ে রেস্টুরেন্টে যেতে হবে। ওখানে দাদার আরও ৪-৫টা বন্ধু থাকবে। দীপেশের কথা শুনে আমি সেদিন খুশি খুশি রেডি হয়ে যাই এবং রাত ৮টার সময় দীপেশ আমাকে নিজে রেস্টুরেন্টে ছেড়ে দিয়ে আসে। সেদিন রেস্টুরেন্টে গিয়ে আমি যা দেখেছিলাম তাতে আমার আশা ভরসা সব কিছু ভেঙে যায়। সেখানে গিয়ে দেখি রিতেশ একটা অন্য মেয়েকে বউ বানিয়ে তার বন্ধুদের সামনে নিয়ে গেছে এবং তার বন্ধুদেরকে বলেছে ওই মেয়েটি হচ্ছে তার বউ। আসলে ওই মেয়েটি ছিল ঋতু। বরের মুখ থেকে ঋতু নামে যে মেয়েটির নাম শুনেছিলাম, সেই মেয়েটিকে নিজের বউ বানিয়ে বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়েছিল। আমি যখন সেখানে গিয়ে বলি, আমি রিতেশের বউ, রিতেশ তখন আমাকে দেখে চমকে যায় ও বলে, তুমি এখানে কি করছো? আমি তখন রিতেশকে বলি, তুমিই তো আমাকে এখানে ডেকেছিলে। রিতেশের বন্ধুরা তখন রিতেশকে বলে, এত মোটা মেয়ে তোর বউ? এই বলে রিতেশের বন্ধুরা মিলে আমার ও রিতেশের ঠাট্টা করা শুরু করে। ওই সময় ঋতু রাগ করে সেখান থেকে চলে যায় এবং তার বন্ধুরা জানতে পারে রিতেশের আসল বউ আমি। তারপর রিতেশ আমাকে বাড়ি নিয়ে এসে আমার যে অবস্থা করে সেটা ভাবতেও আমার ভয় লাগে এবং পুরো শরীর কেঁপে ওঠে। সেদিন রাতে আমাকে বাড়ি নিয়ে এসে আমার উপরে মারধর শুরু করে। আমার চুলের মুঠি ধরে মারতে শুরু করে ও বলে, তোর খুব ভালো লেগেছে না সবার সামনে আমাকে অপমান করতে? তারপর সে চুলের মুঠি ধরে আমাকে টেবিলের কাছে নিয়ে আসে। ও টেবিলে যতগুলো খাবার ছিল সেই খাবারগুলো আমার মুখের মধ্যে ভরতে শুরু করে। ও বলে, এই খাবারগুলো খা আর দিন দিন আরও মোটা হ। আজ আমি তোকে মেরেই ফেলবো। তোর জন্য আমি কোথাও মুখ দেখানোর যোগ্য থাকলাম না। সবাই আমাকে ঠাট্টা করবে।
তোর জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। তোর জায়গায় যদি আমি থাকতাম তাহলে কোন দিন আমি সুইসাইড করে নিতাম। এই বলে রিতেশ আমার গলা টিপতে শুরু করে। ওই অবস্থায় দীপেশ তাড়াতাড়ি এসে তার দাদাকে আমার থেকে দূরে সরায়। ও বলে, বৌদিকে ছেড়ে দে। এই বলে দীপেশ তার দাদার কলার ধরে তার দাদাকে মারতে শুরু করে। ও বলে, তুই একটা জানোয়ার। তুই এই নির্দোষ মেয়েটিকে বিয়ে করে এনে ওর উপরে টর্চার করছিস। তোর যখন পছন্দ ছিল না তাহলে তুই এই মেয়েটাকে বিয়ে কেন করেছিলি? আমি প্রথম দিন থেকে দেখে এসেছি তুই এই মেয়েটির উপরে অত্যাচার করছিস। কিন্তু আমি সব কিছু সহ্য করে চুপচাপ ছিলাম। আমি আর এসব দেখতে পারবো না। তুই শুধু বৌদির মোটা চেহারাটা দেখেছিস, ওর মোটা শরীরটাকে দেখেছিস, কিন্তু একবারও ওর মনের ভালোবাসাটা দেখার চেষ্টা করেছিস? ও তো তোকে কতটা ভালোবাসে তুই একবারও বোঝার চেষ্টা করেছিস? তুই তো শুধু বৌদির বাহ্যিক রূপটাকে দেখেছিস। রিতেশ তখন তার ভাইকে বলে, তোর খুব মায়া হচ্ছে তাই না এই হাতির বাচ্চাটার জন্য? তাহলে তুই এক কাজ কর, তুই এই হাতির বাচ্চাটাকে বিয়ে করে নে। আমার ওতে কিছু যায় আসে না। আর এমনিতেও তুই তো একটা বেকার ছেলে। আমি ইনকাম করে তোকে খাওয়াচ্ছি। তাই আমার সাথে বেশি বাড়াবাড়ি করার কোনো দরকার নেই। না হলে খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে দেব। এই বলে সে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। তারপর দীপেশ আমার হাত ধরে বাইরে নিয়ে গিয়ে গাড়িতে বসায়। ওই সময় তো আমি আধমরা অবস্থায় ছিলাম। আমার যেন কোনো হুঁশ জ্ঞান ছিল না। গাড়িতে বসিয়ে দীপেশ আমাকে বলে, আমি ইচ্ছা করে তোমাকে ওই রেস্টুরেন্টে যেতে বলেছিলাম। সেদিন দাদা তোমাকে ডাকেনি। আমি তোমাকে মিথ্যা কথা বলেছিলাম, যাতে তুমি নিজের চোখে গিয়ে দেখো যে দাদা তোমার সঙ্গে কতটা অন্যায় করে। আমি নিজে থেকে তোমাকে বললে তোমাকে হয়তো খারাপ লাগতো। দেখো তুমি যা আছো, যেমন আছো, একদম পারফেক্ট আছো। তোমাকে অন্য কারোর জন্য নিজেকে চেঞ্জ করতে হবে না। আর তুমি একটা এরকম মানুষের ভালোবাসার আশা করছো যে কিনা নিজের বউয়ের এত ভালোবাসা পাওয়া সত্ত্বেও বাইরে মুখ মেরে বেড়ায়। তারপর আমি কাঁদতে কাঁদতে দীপেশকে বলি, তাহলে আমি এখন কি করব? ভেবেছিলাম ভালোবাসা দিয়ে তোমার দাদার মন একদিন জয় করতে পারবো। কিন্তু ও তো আমাকে দেখতেও পছন্দ করে না। ভালোবাসা তো অনেক দূরের কথা। তারপর দীপেশ আমাকে আমার বাবার বাড়িতে রেখে দিয়ে আসে। ওই ঘটনাটা হতে আজ 7 মাস হয়ে গেছে। আজ আমার ও দীপেশের বিয়ে। আজ আমি অনেক খুশি। আসলে 7 মাস আগে যখন দীপেশ আমাকে বাবার বাড়িতে রেখে দিয়েছিল, সেদিন দীপেশ আমাকে অনেক বুঝিয়েছিল এবং বলেছিল, তোমাকে কারো জন্য নিজেকে চেঞ্জ করতে হবে না। কিন্তু তুমি নিজেকে নিজের জন্যই চেঞ্জ করো। তারপরে দেখবে দাদা নিজের ভুল স্বীকার করতে বাধ্য হয়ে যাবে। দাদা বুঝতে পারবে সে কত বড় ভুল কাজ করেছে এবং তোমার সঙ্গে কত অন্যায় করেছে। সেদিন আমার বাবা অনেক রেগেছিল এবং বলেছিল রিতেশের নামে থানায় গিয়ে কেস করবে। কিন্তু আমি বাবাকে বারণ করেছিলাম। বলেছিলাম এতে রিতেশের কোনো দোষ নেই। রিতেশের মা জোর জবরদস্তি আমার সঙ্গে রিতেশের বিয়ে দিয়েছিল। সেদিনের পর থেকে দীপেশ আমাকে অনেক সাহায্য করত। সে একটা ট্রেনারকে আমার বাড়িতে এক্সারসাইজের জন্য নিয়ে এসেছিল। ওই ট্রেনার প্রত্যেক দিন আমার বাড়িতে আসতো এবং আমাকে এক্সারসাইজ করাতো। তারপর দীপেশ নিজে আমার জন্য একটা ভালো ডাক্তারের সঙ্গে কনসাল্ট করেছিল। ডাক্তারের সঙ্গে যেদিন আমার মিট আপ থাকতো সেদিন বাবা ও দীপেশ দুইজন মিলে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেত। ডাক্তারে আমার ডায়েট চার্ট তৈরি করে দিয়েছিল। দীপেশ প্রত্যেক দিন আমার সাথে একবার করে দেখা করতে আসতো এবং বাবা ও মাকে বলেছিল, আঙ্কেল ও আন্টি, তোমরা খেয়াল রাখবে গীতা যাতে তার ডায়েটের বাইরে একটাও খাবার না খায়। তার মাঝে আমি রিতেশের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলাম, কিন্তু সে আমার নাম্বার ব্লক করে দিয়েছিল। আমি যখন দীপেশকে তার দাদার ব্যাপারে জিজ্ঞেস করতাম, সে তখন বলতো, তুমি তো শুধুই শুধুই দাদার ব্যাপারে ভেবে কষ্ট পাচ্ছ, কারণ দাদা তো ঋতুকে বাড়িতে এনে তার সঙ্গে মজা করছে। তাহলে তুমি কেন তার ব্যাপারে ভেবে নিজেকে কষ্ট দিচ্ছ? তুমি এখন নিজেকে টাইম দাও এবং তুমি নিজে কিছু করে দেখাও। ওদিকে আমার শাশুড়ি ফর্মালিটি পুরো করার জন্য আমার বাবার সঙ্গে মাঝে মধ্যে ফোনে কথা বলতো। ও বলতো রিতেশ নাকি খুব তাড়াতাড়ি আমাকে বাড়ি নিয়ে যাবে। আমার বাড়ি চলে আসার পরে দীপেশ আমার ছোটোখাটো প্রত্যেকটা ব্যাপারে সাহায্য করত এবং আমি যখন বরের কথা ভেবে কষ্ট পেতাম তখন দীপেশ আমাকে বোঝাতো। এইভাবে কখন যে আমি ও দীপেশ একে অপরকে ভালোবেসে ফেলি আমরা দুজন টেরও পাইনি। এদিকে ধীরে ধীরে আমার ওজন ডাক্তারের পরামর্শ ও ওষুধ খেয়ে 6 মাসের মধ্যেই প্রায় 20 কেজি ওজন কমে যায়। ওজন কমে যাওয়ার পরে পাড়া প্রতিবেশীর লোকেরা তো আমাকে চিনতেই পারেনি। যারা আমার মোটা শরীর নিয়ে ঠাট্টা করত তারাই আমার ওজন কম হয়ে যাওয়ার পরে আমার সৌন্দর্যের নাম করত। ওজন কম হয়ে যাওয়ার পরে দীপেশ আমাকে ফ্যাশন ডিজাইনিংয়ের কোর্স করতে বলেছিল। আমি এখন ফ্যাশন ডিজাইনিংয়ের কোর্স করছি। এর মাঝে আমরা একে অপরকে বলেছিলাম যে আমরা দুজন দুজনকে ভালোবাসি।
দীপেশ আমাকে এতটা মডার্ন করে দিয়েছিল যে আমি যখন নিজেকে আয়নায় দেখতাম তখন নিজের প্রতি খুবই গর্ব হতো। আমি ভাবতেও পারিনি দীপেশ আমাকে এতটা চেঞ্জ করে দিবে। সেদিন যখন দীপেশ আমার বাড়ি এসে বাবা মাকে বলে আমার সঙ্গে বিয়ে করার কথা, তখন বাবা মা এতে কোনো বাধা দেয়নি। আমার বাবা মা দুজনেই খুব খুশি ছিল, কারণ দেখেছিল দীপেশ কিভাবে আমাকে সাহায্য করেছিল ও সামলেছিল। আমাদের দুইজনের বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে দীপেশ আমাকে একদিন ঘুরতে নিয়ে গেছিল। তখন আমি দীপেশকে মন থেকে থ্যাংক ইউ জানিয়েছিলাম। সেখানে দীপেশ আমাকে বলেছিল, তুমি যখন মোটা ছিলে তখনও খুব সুন্দর ছিলে। আজ তুমি পাতলা হয়েছো সেটার জন্য তুমি অনেক খুশি আছো। আর তুমি অনেক খুশি আছো বলে আমিও খুব খুশি আছি। তোমার মধ্যে এত ট্যালেন্ট ছিল সেগুলোকে আমি বের করার জন্য সাপোর্ট করেছি। আমি শুধু তোমার ট্যালেন্ট ও সৌন্দর্যকে বের করে এনেছি। এটার জন্য থ্যাংক ইউ বলার কোনো দরকার নেই। তোমার মতো মেয়েকে আমার জীবনে পেয়ে আমি অনেক ধন্য। আমি নিজেকে অনেক লাকি মনে করি যে আমি তোমার মতো মেয়েকে নিজের জীবনসঙ্গিনী করতে পারবো। আমার ওজন কম হয়ে যাওয়ার পরে আমি যখন ওয়েস্টার্ন ড্রেস পরে দীপেশের সঙ্গে বাইরে বের হতাম, তখন প্রত্যেকটা ছেলে ও লোক আমাকে ঘুরে ঘুরে দেখতো এবং সবাই আমার দিকেই তাকিয়ে থাকতো। তারপর একদিন আমার ও দীপেশের বিয়ে ঠিক হয়। আমার শাশুড়ি এই ব্যাপারে কিছুই জানতো না। দীপেশ এ ব্যাপারে আমার শাশুড়িকে বলতে বারণ করেছিল, কারণ দীপেশ বলেছিল আমার সঙ্গে যা অন্যায় হয়েছে সেটার দায়ী সম্পূর্ণভাবে তার মা। দীপেশ তার মাকেও শিক্ষা দিতে চেয়েছিল। তারপর সেদিন যখন দীপেশ আমাকে বিয়ে করে তার বাড়ি নিয়ে যায়, বাড়িতে যাওয়ার পরে শ্বশুর বাড়ির লোক কেউ চিনতে পারেনি যে আমিই হচ্ছি সেই মোটা গীতা। শ্বশুরবাড়িতে আসার পরে দীপেশের সঙ্গে আমি অনেক খুশি ছিলাম। ওদিকে রিতেশ সবসময় আমার দিকে তাকিয়ে তাকিয়ে থাকতো। জানি না সে আমাকে দেখে কি ভাবতো। আমার খুব ইচ্ছে হতো তার সঙ্গে কথা বলে তাকে জানানো যে আমিই হচ্ছি গীতা। কারণ ও যা আমার সঙ্গে অন্যায় করেছিল তার জন্য আমি তাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। কিছুদিন পরে যখন রিতেশ ও শাশুড়ি জানতে পারে আমিই হচ্ছি সেই মোটা গীতা, তখন তাদের চেহারা দেখে মনে হয় তাদের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেছে। কারণ তারা তো বিশ্বাস করতে পারছিল না যে আমিই হচ্ছি গীতা। রিতেশ তখন আমার সৌন্দর্য ও স্টাইল দেখে আমার হাতে পায়ে ধরে ক্ষমা চেয়েছিল। ও বলেছিল আমি যাতে তার কাছে ফিরে যাই। কিন্তু আমি ও দীপেশ তাকে স্পষ্টভাবে বলেছিলাম আমার সঙ্গে যা হয়ে গেছে আমি সেগুলো ভুলে গেছি এবং জীবনে অনেক আগে বেরিয়ে গেছি। তাই আমি আর পিছন দিকে ফিরে তাকাতে চাই না। এত কিছু বলার পরেও রিতেশ আমাকে বিরক্ত করত এবং সে যখন তখন আমার রুমের মধ্যে ঢুকে যেত এবং আমার কাছে ক্ষমা চাইতো। ও বলতো তুমি একবার আমার কাছে ফিরে এসো, আমি তোমাকে অনেক ভালোবাসা দেব। আমি সেদিন রিতেশকে বলেছিলাম আমি তো তোমার কাছেই ছিলাম, কিন্তু তুমি তো আমাকে চিনতে পারোনি। তুমি তো তখন আমার দিকে ঘুরেও তাকাওনি। তাহলে আমি আজ কেন তোমার কাছে যাব? আজ আমি অন্যজনের বউ, তাই তোমার কোনো অধিকার নেই আমার রুমের মধ্যে যখন তখন ঢুকে যাওয়ার। সেদিন রাতে দীপেশের বাড়ি আসার পরে আমি দীপেশকে বলেছিলাম আমাদের এই বাড়িতে থাকা ঠিক হবে না, কারণ রিতেশ যখন তখন রুমের মধ্যে চলে আসে এবং আমার এখন তাকে দেখে ভয় হয়। তারপর দীপেশ ও আমি এই বাড়ি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিই। রিতেশকে বাবা যে বাড়িটা পণ হিসেবে দিয়েছিল সেই বাড়িটা বাবা দীপেশকে দিয়ে দেয় এবং ওই বাড়ির কাগজপত্র নিয়ে দীপেশের হাতে দিয়ে দেয়। আমি ও দীপেশ বাবার দেওয়া ওই নতুন বাড়িতেই থাকি। আমার শাশুড়ি রিতেশের সঙ্গে থাকে। আমার ও দীপেশের বাড়ি ছেড়ে আসার পরে নাকি রিতেশ প্রত্যেক দিন ড্রিঙ্ক করে বাড়িতে পড়ে থাকতো। এখন নাকি তার এমন অবস্থা হয়ে গেছে তাকে নাকি স্কুল থেকেও বের করে দিয়েছে। সে ড্রিঙ্ক করে নিজের লিভার নষ্ট করেছে এবং ডাক্তারে বলেছে এইভাবে চলতে থাকলে সে বেশি দিন বাঁচবে না। এই কথাগুলো দীপেশ আমাকে বলেছিল। আমি তো দীপেশের সঙ্গে অনেক ভালো আছি। আমার তো একটা কন্যা সন্তান হয়েছে। দীপেশের মতো এত ভালো বর পেয়ে আমি অনেক ধন্য। এজন্যই বলে কোনো মানুষকে কখনোই ছোট করতে নেই এবং কারো রূপ ও গুণ দেখে বা কারো শরীর দেখে সেই মানুষকে বিচার করতে নেই। মোটা, পাতলা, কালো, ফর্সা এটা তো ভগবানের দান। সময় থাকতেই নিজের ভুলটাকে স্বীকার করে নেওয়া উচিত। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। ধন্যবাদ।